মানসিকভাবে ঠিক নাই। আর যে কোনো ব্যক্তি যখন মানসিকভাবে ঠিক না থাকে বেশি সময় ধরে, সে শারীরিকভাবেও আসলে ঠিক থাকতে পারে না। তো মানসিক শারীরিক কোনোভাবে আসলে এখন ঠিক ফিল করি না আর কি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় নিউজ আলভির স্ত্রী ইকরার আত্মহত্যা। আর এই ইস্যুটা ঘিরে কিন্তু উত্তপ্ত এখন সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যে বিভিন্ন ইস্যু কিন্তু বিভিন্ন প্রশ্নকে একদম বারবার সম্মুখীন হচ্ছেন। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আলভি এবং তিথি। তিথিকে নিয়ে অনেকেই অনেক রকম কথোপকথন বলতেছে, অনেকে দাবি করতেছে ইকরার আত্মহত্যার পিছনে নাকি তিথি এবং আলভির হাত রয়েছে। তো এইসব বিষয় নিয়ে তিথি কিছুটা ক্লিয়ার করলেন, চলুন শুনে আসি। পড়ার বিষয়টা বলি, যে কোনো পাবলিক ফিগার বা ধরেন আমাকে যদি 10 জনও চিনে থাকে, আমি যখন মার্কেটে যাই, আমি পার্সোনালি আমি যখন মার্কেটে যাই, আমি যে এখন এক জায়গা থেকে এখানে আসলাম, আমি কিন্তু মাস্ক পরে এসেছি। তো মোস্ট অফ দ্য টাইম পাবলিক ফিগাররা যখন কোনো পাবলিক প্লেসে যায়, তখন অবশ্যই ম্যাক্সিমাম টাইমেই তারা মাস্কটা পরিধান করে। হুম, কারণ সবসময় কেউ আসে, ছবি তুলতে আসে, কথা বলতে আসে, এবং সবসময় তো ওই কথা বলা, ছবি তোলা এই ধরনের সিচুয়েশন থাকে না। এটা একটা বিষয়, মাস্ক পরার বিষয়টা লুকিয়ে লুকিয়ে আমার বাসায় যাচ্ছে, ইটস নট লাইক দ্যাট। আলভি মাস্ক যখন অনেক সময় ছিল যে মাস্ক নাই সাথে, তখন মাস্ক ছাড়াও ছিল। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আলভির বাসা তো মিরপুর ডিউএইচএস, আমার বাসাটা উত্তরা। তো শুটিং হাউস থেকে যখন আমরা বের হই, যাওয়ার পথে আমার বাসাটা আগে পড়ে। সেম রুট যখন থাকে, মাঝে মধ্যে আলভি হতো আমাকে বাসার নিচেও আমাকে ড্রপ করতো। বাসার নিচে আমাকে ড্রপ করতো, ড্রপ করে আবার ওই গাড়ি নিয়েই চলে যাচ্ছে। হ্যাঁ, এরকমও হয়েছে। আবার এরকমও হয়েছে যে হ্যাঁ, আমার বাসায় আলভি উঠেছে, এবং শুধু আলভি তো না, আমাদের টিমের যে বাকি মেম্বাররা তারাও আমার বাসায় গিয়েছে। আমরা সবাই একসাথে ডিনার করেছি, একসাথে আড্ডা দিয়েছি। এটাও তো আসলে ইন্ডাস্ট্রিতে নতুন কিছু না। কলিগের বাসায় কলিগ যাবে, আড্ডা দিবে, গল্প করবে, সবাই মিলে আমাদের আড্ডা হয়। এবং এখন যারা আমাদের টিমে নাই, বা তারা কিভাবে শত্রু ওগুলো জানি না। একটা সময় তো বোন ডাকতো, আমার জন্য নাকি জানও দিয়ে দিতে পারতো। তারাও কিন্তু আমার বাসায় গিয়েছে, আমার বাসায় বহু ভাত খেয়েছে, আমার বাসায় আড্ডা দিয়েছে। তো আমার বাসায় যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু খুব নেগেটিভ কিছু না। আমরা অন্যান্য সেলিব্রিটিদেরকেও দেখি যে তাদের বাসায় ইনভিটেশন, বা বাকিরা যাচ্ছে, বন্ধু বান্ধবরা যাচ্ছে। তো বন্ধু বান্ধব বাসায় যেতে পারে না? আমি এখন আপনি আমার বাসায় যেতে পারেন না, আপনি যদি আমার পরিচিত হয়ে থাকেন, আপনার বাসায় কি আমি যেতে পারি না? বিষয়টা এরকম আর কি। আমি তো বলি নাই যে আলবি আমার বাসায় যায় নাই জীবনও, তাই না? যেটা বললেন সেটা হচ্ছে যে আপনার সঙ্গে ভালো সম্পর্ক, আপনারা একসঙ্গে কাজ করেন বন্ধুর মতো, সেভাবে বাসায় গিয়েছে, কিন্তু কথাটা কিন্তু ওভাবে না এসে একটু অন্যভাবে এসেছে যে আপনাদের মধ্যে যে একটা পরকীয়ার যে একটা সম্পর্ক ছিল, যেটা পাবলিক বলছে যে আপনাদের সঙ্গে প্রেম ছিল, এবং আপনাদের টিমের অনেকেই একদম কনফার্ম করে বলতেছে মিডিয়ার সামনে যে আপনাদের সঙ্গে প্রেম ছিল। আসলে প্রেম কি না, এটা আসলে কি ছিল? টিমের অনেকে যারা বলছে, তারা কি এখন আমাদের টিমে আছে? তারা আমাদের টিমে এখন নেই। তাদের ব্যবসায়িক ভাবে বা এটা ওরা টার্মটা ভালো বলতে পারবে। তো ওরা যেহেতু একসাথে মানে বিজনেস পার্টনার ছিল, ওরা ওদের বিজনেসটা আলাদা হয়েছে, এবং আলভি আলাদা করে সিগাল এন্টারটেনমেন্ট ছিল আগে। হ্যাঁ, সেটা যখন ভেঙে গেল, ভেঙে গিয়ে নতুন করে নতুন প্রোডাকশন টিম হলো, সে জায়গায় যখন শুরুতে সে থাকলেও একটা সময় মানে ভুল বোঝাবুঝি হয়, এবং ওইটার পর থেকেই তো তারা এই টিমে নাই। তো যেহেতু তারা এই টিমে নাই, এবং তারা আলভিকে আলভিকে শত্রু মনে করে দেখে, মানে মনে করে দেখে ওই টিমের সবাইকেই, মানে বাকি যারা আছে, ধরুন আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তানিয়া, তাকেও তারা শত্রুই ভাবে। সবাই শত্রু, আলভির আশেপাশে আলভির ক্লোজ যারা আছে সবাই তাদের শত্রু। এখন তো তারা কি বলছে না বলছে, সেটাতে এখন আমি কি করবো বলেন? আপনি খেয়াল করেছেন কিনা যে আপনাকে এবং আলফিকে জড়িয়ে একটা কথা মানসী প্রকৃতি নামে একজন অভিনেত্রী তিনি বলছিলেন যে তার কোনো একটা শুটিং সেটে গিয়ে, আদিবাসী মিজানের একটা শুটিং সেটে গিয়ে আপনারা জাস্ট শুটিং সেটে ঢুকেই আপনারা একটা রুমের মধ্যে চলে যান এবং বেশ লম্বা সময় ধরে সেখানেই থাকেন, বা শুটিং এর গ্যাপে গ্যাপে আপনারা রুমে চলে যান, দরজা লক করে রাখেন, আরো অনেকভাবে সে কথাগুলো বলেছে। সো এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য, বা
প্রথমত আমি বলবো এই ধরনের কথা বলে তারা আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের যে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর যারা যারা শুটিংয়ে থাকে, এগুলো বলে কিন্তু তারা সবাইকে ছোট করছে। সাধারণ মানুষ মনে করবে শুটিংয়ে মনে হয় এগুলাই হয়, বাট শুটিংয়ে কিন্তু কাজ করে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থাও মাঝে মধ্যে থাকে না আমাদের। একটু পরপর গেট বন্ধ করার মতো সিচুয়েশন শুটিংয়ে থাকে না। যে যেহেতু এটা ক্লেম করেছে, তো ওটা তো তার হাজব্যান্ডের শুটিং, তার হাজব্যান্ড তো ডিরেক্টর ছিলেন, তখন তারা কিছু বলেনি কেন, এখন তারা কেন বলছে? এটার কি লজিক? তোমার যদি কিছু মনে হয় যে এটা তো রং, তুমি তো ওই সময় তুমি ভয়েস রেজ করবা, কিছু না কিছু তো একটা হবে। তখন কিছু হলো না, আধখা তুমি এখন যখন সবাই বিপদে বা একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে, তুমি সোশ্যাল মিডিয়াতে এসে যাচ্ছে তাই স্ল্যাং ইউজ করে বাজে ভাষায় কথা বলে নিজেকে খুব ভালো প্রমাণ করার চেষ্টাটা, এটা খুবই বেসলেস। আসলে এইভাবে কথা আমি শুরু থেকেই বলতে চাইনি, বাট আমাকে আসলে মানে সিচুয়েশনগুলো এমন যে আমাকে বলতে হয়। আমি আপনার দিকে আঙ্গুল তোলার আগে আমার নিজের আঙ্গুলটা পরিষ্কার থাকতে হবে, আমার নিজের আঙ্গুলটা পরিষ্কার থাকা প্রয়োজন আমি আপনার দিকে আঙ্গুল তোলার আগে। আর যদি আমার নিজের আঙ্গুল পরিষ্কার না থাকে তাহলে চুপ থাকা ভালো। আর মিথ্যা কথা বা যা ইচ্ছা তা, যা মন চাচ্ছে তা, মানে যেভাবে যেভাবে দোষী করা যায় সবভাবে তুমি কথা বলবা, দিস ইজ ভেরি রং। আমরা কিন্তু সবার সম্পর্কে, ওনাদের সম্পর্কেও কিন্তু আমরা অনেক কিছু দেখেছি, ওইটা কিন্তু আমাদেরকে খুঁটায় খুঁটায় বের করতে হয় নাই, ওটা ওনারাই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ছবি দিয়ে ওগুলোর স্ক্রিনশট মানে ভিডিও ওগুলো কিন্তু সবাই দেখেছে এবং স্টিল ওগুলো এক্সিস্ট করে। অন্যকে বলার আগে আমার মনে হয় নিজের দিকে তাকানোটা খুব জরুরি। তো যাদের নিজের দিকটাই ঠিক নাই তারা আসলে এত বড় বড় কথা বললে সেটাও আমার কাছে বেসলেস। কিছু স্ক্রিনশট পোস্ট করেছিলেন অভিনেতা জায়ের আলভির স্ত্রীর সঙ্গে, প্রয়াত স্ত্রীর সঙ্গে। সেই স্ক্রিনশটগুলো অনেকেই বলছে যে সেগুলো সত্য না, ফেক। আবার অনেকেই বলছে যে এগুলো আপনি এবং জায়ের আলভি দুজনে মিলে চ্যাটিং করে এগুলো বানিয়েছেন। স্ক্রিনশটগুলোর ব্যাপারে একটু জানতে চাই, যেগুলো কতটুকু সত্যি, কতটুকু ঠিকঠাক। প্রথমত এই যে দুইজন মিলে চ্যাট করে এটা বানানো যায় বা এরকম, এই থটটা যে ওদের মাথায় আছে, এটা থেকে যেটা বুঝতে পারলাম যে ওনারা আসলে তাই করেন। হ্যাঁ, এবং আই ক্যান প্রুভ স্ক্রিনশট ফেক হতে পারে। এখন যদি আমি আপনাকে আমার ফোন বের করে আমি দেখাই, এটা তো আমার ফোন, এটা তো ফেসবুক মেসেঞ্জার, হ্যাঁ। আমি যেহেতু অনেকের নাম আছে এখানে, আমি সবার সামনে এভাবে স্ক্রল করব না, কিন্তু আমি ইকরা পর্যন্ত যাই। হ্যাঁ, ইকরার সাথে আমার লাস্ট কনভারসেশনে আমি যাই। এই যে ইকরার সাথে আমার কনভারসেশন লাস্ট স্যাটারডে, যেদিন এই ঘটনাটা ঘটে। আচ্ছা, এবার দেখেন ওর সাথে আমি এই যে কল দিচ্ছিলাম ওই দিন 28 ফেব্রুয়ারি 12:15, 12:16, 12:26, এই যে 8 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, এই টাইমগুলোতে কিন্তু ইকরাকে নিয়ে অর্ক হসপিটালের দিকে রওনা হচ্ছে, বা সিচুয়েশনটা হচ্ছে যে কি অবস্থা, ওর কি নিঃশ্বাস, ও কি, ওর হার্টবিট কি চলছে বা কি হচ্ছে। এই যে 8 মিনিটের এই টাইমটাতে হচ্ছে এটা তখন সম্ভবত হসপিটালে অলরেডি। এবং আমি অর্ককে বলেছিলাম, অর্ক তুমি ফোনটা কেটো না, তুমি সাইডে যার সাথেই কথা বলো, তুমি ফোনটা কেটো না, আমি লাইনে থাকি, আমি শুনি কি হচ্ছে, কারণ তখন তো একটা অস্থিরতার মুহূর্ত। ঠিক আছে, ওকে। এবার আসে কনভারসেশনে। এই দেখেন কনভারসেশন ফেক, এটা তো ফেক হতে পারে না, এটা তো আপনি নিজের চোখেই দেখছেন। হ্যাঁ, এই যে ও আমাকে লিখেছে, অনেকে লিখেছে যে ডেট নাই কেন। ডেট শুরু হয় যে যখন কনভারসেশনটা শুরু হয় তখন থেকে, সব লেখার মাঝখানে তো ডেট থাকে না। আমি মানে কিছু স্ক্রিনশট এমন আছে যেগুলো কনভারসেশনের মাঝখানের স্ক্রিনশট, সেখানে তো ডেট থাকার কথা না। এই যে এখানে ডেট নাই, এই যে আজকে তোমার আলভির সাথে শুটিং না কেন, রিজিক গেছে তো শুটে, ভাবলাম তুমি আসো, ঠিক আছে তাহলে বলতাম একটু কেয়ার করতে, ও আচ্ছা, মানে চোখে রাখতে। আমি লিখলাম গতকাল ছিলাম, আজকে নাই। তারপরে ওর ফ্রেন্ডদেরকে নিয়ে আমাকে, এই যে তুমি মিডলে না, ও লিখেছে আমি মিডলে, রিজিক আমাদের মিডলে। এই যে এই কনভারসেশনগুলো, এগুলোর স্ক্রিনশট আমি দিয়েছি, ঠিক আছে। তো এই যে ওকে আমি এখানে বুঝাচ্ছি যে আসলেই অনেক কাজের প্রেশার থাকে রে, ওই যে এই যে ও থাকে না, ও যে ওর হাজব্যান্ডকে নিয়ে কথা বলছে, আমি কিন্তু ওকে উস্কাচ্ছি না,
আমি কিন্তু ওর সাথে সুন্দর করে কথা বলছি। এরপরে এই যে ও যে লিখেছে রিজিক আছে, এটাই তো এই যে এই কনভারসেশনগুলো, হ্যাঁ এই কনভারসেশনগুলো, এই যে ইউএস এর কথাও আমাকে বলছে ও ইউএসএ চলে যাবে। হ্যাঁ আমি ওকে লিখেছি যে কি যে বলতো সালভি, ঢাকা গেলে সব ঠিক হয়ে যাবে, দূরে আছে তো তাই যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ এই যে আমি ওগুলো লিখেছি। এবার আহ, এই যে দেখেন আপনার সামনে স্ক্রল করি, এই যে ওর ফ্রেন্ডদের কথা বলতেছিল যে 3টা বাচ্চা, ওদের একই টাইমে ওরা মানে ক্যাজুয়াল কনভারসেশন আর কি। হ্যাঁ আমি যে 7-8 শুটিং, এই যে শুটিং এর কথাবার্তা হচ্ছে, আমি আমার ফ্রেন্ডের বিয়ে হবে ওর সাথে বলতেছিলাম যে আমার ফ্রেন্ডের বিয়ে, আমি শুটিং এ, আমি এখন যেতেও পারতেছি না, এই ধরনের কনভারসেশন আমি ওর সাথে করেছি। হ্যাঁ ওর ফ্রেন্ডের কথা, এটা একটু স্ল্যাং আছে ওর পক্ষ থেকে, কিন্তু এই যে ও এই যে আমাকে আলভির ব্যাপারে লিখছে, আমি ওকে লিখছি যে ভালো হয়েছে না রে, রিজিককে পাইতা কই। হ্যাঁ ও লিখছে রিজিক আমার লাইফের একমাত্র ব্লেসিং, আলহামদুলিল্লাহ, দ্য ওয়ে হি টেক্স কেয়ার অফ মি। আমি লিখলাম মাশাআল্লাহ ইউ আর অ্যাকচুয়ালি ব্লেসড। ঠিক আছে, এরপরে যে স্ক্রিনশটগুলো আমি দিয়েছি, হুম এই যে ও আমাকে বলতেছে যে একবার খালি ভিসাটা হোক, আমি ওকে লিখলাম যে কোন দেশ, ও লিখলো মানে ইউএসএটা আমেরিকাটাও একটু ওর মতো করে, যেহেতু আমাদের ক্যাজুয়াল কনভারসেশন হতো ভাবে ও লিখেছে ওখানে। হ্যাঁ এবং একবার খালি ভিসাটা হোক, প্লিজ দোয়া করো। এই যে এই কনভারসেশনগুলো, এগুলো আসলে বলে বলে বলার কিছু নাই, স্ক্রিনশটগুলো অলরেডি আমার সোশ্যাল মিডিয়াতে আছে। এরপরে ওর ফ্রেন্ডকে নিয়ে, একজন ফ্রেন্ডকে নিয়েও আমাকে যে লিখেছিল, সেটাও যে ফেক না সেটাও আমি দেখাই। আমার আসলে এখানে ফেক করার, এই যে ও আমাকে 31 একসাথে নেপালে যেতে বলছিল। হ্যাঁ যে চলো তুমি আর আমি নেপাল যাই, এলওডি ছাড়া কিছু ভাবতে পারতেছি না। আমিও বলতেছি যে আমার বেস্ট ফ্রেন্ড চলে যাবে, মনে হয় না হবে। ও বলতেছে তোমার আর আমার টিকিট আমি দেখতেছি। আমি একটু ফিনান্সিয়াল কথা বলতেছিলাম ওকে, যে এখন এতগুলো টাকা খরচ করতে পারবো না নেপালে গিয়ে। আর ও বলতেছে আরে তোমার 1 লাখ টাকা লাগবে 2 দিনের জন্য। এই যে এই নর্মাল কনভারসেশনগুলা আমাদের নর্মালি ক্যাজুয়াল, ওই যে কস্টিউম নিয়ে কথা হচ্ছিল। তারপরে এই যে ও নিজে লিখেছে, দেখেন যে ও লিখেছে আদিবাসী মিজান ডিরেক্টর নাম দিয়ে লিখেছিল, এখানে স্ক্রিনশটটা অ্যাভেলেবেল আছে। আমি ওকে লিখছি যে রিজিককে শুটিং এ দিয়ে যায় ও দরকার পড়লে, তুমি কাজ করো। এই জিনিসগুলো ওর সাথে আমি কথা বলতেছিলাম। ও একবার আমাকে এটাও লিখছিল যে ওকে আলভি একবার বলছিল যে ওকে নিয়ে নাটক বানাবে, অনেক আগে একটা নাটক ওকে করাবে। ও আমাকে বলছে যে আমি আলভি একসাথে একটা নাটক করবো না, তুমিও থাইকো ওইখানে, যদিও আমার অ্যাক্টিং দেখে তুমি বমি করে দিতে পারো। মানে এরকম কনভারসেশন ওর সাথে আমার হয়েছে। এখানে কিছু স্ল্যাং আছে আমি দেখাবো না। ওর বান্ধবীর থার্সডে নাইট টাইট ওরা করবে, এগুলো নিয়ে কথা হচ্ছিল। এই দেখেন আমি ওকে লিখতেছিলাম যে আমার ফ্রেন্ডরা চলে যাবে, মানে আমার এক এক ফ্রেন্ড চলে যাবে, কেউ অমুক দেশে কেউ তমুক দেশে, ও বলতেছিল ও চলে যাবে। তারপরে এই যে আমি ওকে লিখছি যে মাঝে মধ্যে দেশে এসে আমার সাথে দেখা করে যাও, পাগলাগারদ থেকে বেশি দিন বাকি নেই আমার ওখানে যাইতে। ও লিখছে ওর ফ্রেন্ডের নাম দিয়ে লিখছে, তৃষাকে নিয়ে। তারপর দেখা যাচ্ছে, নাম বলবো না, এই যে এখানে লেখা আছে ওর ওর ফ্রেন্ডদেরকে নিয়ে ও সাপ বলে সম্বোধন করেছে। ঠিক আছে, আমি ওকে বলছি যে তোমার না একটা নতুন ফ্রেন্ড আছে, ওর আরেকটা ফ্রেন্ড আছে যার সাথে আমার একবার দেখা হয়েছিল আলভির গত বছরের বার্থডেতে, তার কথা আমি জিজ্ঞেস করলাম। তারপরে ওর ফ্যামিলি নিয়ে যে আমাকে কথাগুলো বলেছে। ঠিক আছে, তারপরে এই যে আমি আরেকটা স্ক্রিনশট দিয়েছিলাম গাড়ি কেনা নিয়ে, ও আমাকে বলতেছিল গাড়ি কিনো, লং ড্রাইভে যাব, বা অমুকের গাড়ি আছে। আমি ওকে বলতেছিলাম যে জানো অমুক স্পেসিফিক আঁকা, ও গাড়ি নিয়ে বের হয় আর আমি রিক্সা দিয়ে সেটে যাই। মানে এটা আমি মানে একটু থাকে না স্যাটায়ার করে দুঃখ করেই বলতেছিলাম। ও ওইটা নিয়ে আমার সাথে কথা বলছে। তো যাই হোক, সবগুলো দেখানোর তো আসলে কিছু নাই। যদি প্রশাসন দেখতে চায়, আমার মাই ফোন ইজ ওপেন, দেখতে পারবে যে ওর সাথে আমার কেমন কনভারসেশন হইতো। এবং এরকমও আছে যে ও আমার সাথে মানে অনেক আগে একবার হয়েছে যে হঠাৎ করে ও আমার সাথে ট্রিগারি কথা বলা শুরু করতো। হ্যাঁ
অনেক আগে একবার এরকম হচ্ছে ট্রিগারে কথা বলতো, আবার ও একটা টাইম পরে আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতো। কিন্তু লাস্টবার যখন ও আমার সাথে স্বাভাবিক হয় আলভির বার্থডে সময়ের পর থেকে কিন্তু ও আমার সাথে স্বাভাবিকই থাকতো। এবং আমি অনেক জায়গায় অনেক গণমাধ্যমে আমি বলেছি যে ওর সাথে আমার বিভিন্ন জায়গায় ক্যাফে, তারপরে পার্লারে যাওয়া, ওর বাসায় যাওয়া, এগুলো কিন্তু হয়েছে। ঠিক আছে, সো স্ক্রিনশটগুলা ফেক না, আমি আমার ক্যাপশনেও লিখেছিলাম যে কনভারসেশন তো এক্সিস্ট করে। আমরা একটা খবর পেয়েছিলাম বা এক জায়গায় দেখেছি যে আহ, ইকরার মধ্যে সুইসাইডাল ব্যাপার ছিল আগের থেকেই, এবং এর আগেও বেশ কয়েকবার এরকম সে অ্যাটেম্প নিয়েছিল। এই ব্যাপারটা আপনি কতটুকু জানেন? সুসাইডাল ব্যাপারটা আমরা ওর একটা 2015 স্ক্রিনশট দেখেছি, যদিও জানি না ফেক না কি, বাট দেখেছি। যেহেতু ওর আপন মানুষরাই দিয়েছে, সত্যই হবে। তো সেখানে কিন্তু সুইসাইডের কথাই বলেছে। লাইফে আর কখনো সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল কিনা সেটা আমি বলতে চাই না, সেটার সত্যতা ওর ফ্যামিলির কাছেও আছে। ওর ফ্যামিলিও জানে যে ও কোনোদিনও এর আগে সুইসাইডাল অ্যাটেম্প্ট করেছিল কি করে নাই। ওর যে হাজব্যান্ড সেও জানে, এগুলো নিয়ে তারা কথা বলবে, আমার এটাতে কিছু বলার নাই। শেষ আলভির সঙ্গে আপনার কবে কথা হয়েছে এবং কি কথা হয়েছে? আলভির সাথে নেপালে থাকা অবস্থায় যখন আমরা জানতে পারি ওই সময়টা অবশ্যই আমরা সবাই ওর পাশেই ছিলাম। অ্যাজ আ ফ্রেন্ড আমারও পাশেই থাকার কথা, ওর ওই মোমেন্টে পাশেই ছিলাম। বাট আমরা যেদিন চলে আসছি, মানে ঘটনাটা যেদিন ঘটে 28 তারিখ, 1 তারিখে আমরা ব্যাক করি। একদম এয়ারপোর্ট পর্যন্ত আলভিও আসে। এয়ারপোর্ট বলতে একদম ইমিগ্রেশন ক্রসও করে আলভি। তো ওই পর্যন্ত ওইখানে ওর সাথে আমার কথাবার্তা হয়, এবং আমি আমার জায়গা থেকে কনসোল করে বিদায় টিদায় নিয়ে ওর জায়গা থেকেও সবাইকেও বিদায় দেয়, সবাইকে সাবধানে যেতে বলে। আমরা এই ইকরার আত্মহত্যার ঠিক কয়েকদিনের মধ্যে দেখলাম ওর ফেসবুক আইডি ডিএক্টিভ হয়ে গেল বা ডিলিট হয়ে গেল, এবং অনেকেই মনে করছে যে ইটস আ প্ল্যান, এবং এই প্ল্যানটা হচ্ছে আপনি এবং আলভি মিলেই করছেন। এটা আসলে কি বলবেন আপনি? আমিও জানতে চাই আসলে ওর ফেসবুকটা ডিসেবল না ডিঅ্যাক্টিভেট হোয়াট এভার ইট ইজ, সেটা কেন হয়েছে, সেটা কারা কারা করেছে, এটা আমিও জানতে চাই। সো আমার আমার দিক থেকে এটা হয় নাই, এটা আমি জানি, এটা আমি খুব কনফিডেন্টের সাথে বলতে পারি। এবং আরেকটা বিষয়ে বলি, আমার কিন্তু ডিরেক্টলি খুব কম মানুষের সাথে পরিচয়। আমি যদি একদম অনেস্টলি বলি, আমার একদম ডিরেক্ট কোনো এই ধরনের কাজ যারা করে তাদের সাথে আমার আসলে পরিচয়ও নাই ওভাবে। যাই হোক, এটা তো আর আমি করি নাই। এখন এটা কারা করেছে, কি এমন ছিল ওর ফোনে, আমাকে নিয়ে তো সবাই বলছেই। আমার তো আর ঢাকার, এখন আমি আর কি ঢাকবো, আমার বলছে, তাই না? তো কাদের কি এমন ছিল যেটা হাইড করতে হয়েছে দেখে ওর ফেসবুকটা এরকম চলে গেল, এটা এটা আমিও জানতে চাই। যখন আইনিভাবে জিনিসটার প্রসেস শুরু হবে, আমি আই এম ইগার টু নো দ্যাট কারা করেছে। গতকালকে এফডিসিতে একটা মানববন্ধন হলো, এবং ওখানে আপনি এবং আলভি আপনাদের দুজনের বিচার চাওয়া হচ্ছে। সেটা আপনি দেখেছেন কিনা? দেখেছি, অবশ্যই দেখেছি। আপনার কি মনে হয় এই যে যারা আপনাদের বিচার চাচ্ছে, তারা আসলে কেন চাচ্ছে, বা আপনি কেন হচ্ছে বারবার সবার সামনে দোষী হয়ে যাচ্ছেন? কিছু মানুষ জোরপূর্বক আমাকে দোষী করার চেষ্টা করছে, এটা 1 নম্বর কারণ। আর মানববন্ধনের ব্যাপারে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে কেউ বলছে আইনের উপর আস্থা আছে একই জায়গা থেকে কেউ বলছে আইনের উপরে তাদের আস্থা আছে, কেউ বলছে আইন বিশ্বাস করি না, আমাদেরকে দে, আমাদের সামনে না ছাইরা দে, ওরে এই করব, ওরে সেই করব। হ্যাঁ, আমাকে রাস্তায় পাইলে নাকি মরিচ বাটান কি আরো স্ল্যাং একটা মহিলা দেখলাম যাচ্ছে তাই বলতেছে। ওনাদেরকে আসলে বুঝতে হবে ওনারা আসলে কি চায়। ওনাদের ওনাদের চাওয়াটা কি, মানে চাওয়াটা আসলে আমার আমার মনে হয় এটা হওয়া উচিত যে এই যে আত্মহত্যাটা এটা কেন হয়েছে, ওকে লাস্ট মোমেন্ট কি ট্রিগার করেছে। সবাই তো, অনেকে তো এটাও বলছে যে এটা সবই জানতো, ও সবই জানতো, ও আলভির পুরা জীবনের এই 14 বছরের সব হিস্ট্রিও জানতো, তাই তো। তো এই 14 বছরের হিস্ট্রির পরে আধখা ওই দিন, এবং আমি কিন্তু দেখেছি যে আমরা যেদিন নেপাল যাচ্ছি, ইকরা কিন্তু সুন্দরভাবেই আলভিকে বিদায় টিদায় মানে দিয়েছে যতটুকু জানি। এবং আমরা যখন নেপালে পৌঁছেছি তখন ইকরার সাথে আলভির নর্মালি কনভারসেশন হলো যেদিন আমরা পৌঁছালাম। তাহলে আমরা নেপালে চলে আসার পর কি এমন হলো ওই দিন যে ও ওই জিনিসটা করলো। তো আমরা আসলে সুষ্ঠু বিচার চাবো, আমাদের দাবিটা এটা হওয়া উচিত। সামনে এনে দে, এই করব সেই করব, এটা তো আসলে কোনো প্রসেসের মধ্যে পড়ে না। তারা তো আমার লাইফটা হুমকির মধ্যে ফেলে দিছে।
দিন শেষে যদি আপনারা আমাকে দোষী সাব্যস্ত করতে না পারেন, তাহলে আপনারা আমার যে লসটা করলেন কিভাবে সেই ড্যামারেজ দিবেন আপনারা? অনেক দিক দিয়ে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, আপনার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এই মাধ্যমটা আসলে কি শুধু ফোন কল, মেসেজেস, না সামনাসামনি আপনার পরিবারের লোকজন যখন বাইরে বেরোচ্ছে তখন এসে হুমকি দিয়ে যাচ্ছে? বা এরা কারা আসলে, কারা এই হুমকিগুলো দিচ্ছে? আমার ফেসবুক, ইনস্টাগ্রামও আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম, ওটা আমি এখন অ্যাক্টিভ করি নাই। মেসেজেস দিয়ে মানে একদম বাজে মেসেজেস দিয়ে একদম ভরে গেছে, সেটাও আমি দেখাতে পারবো মেসেজ রিকোয়েস্টে গেলে, কারণ সবাই তো আমার ফ্রেন্ড লিস্টে তো আর এত মানুষ নেই, আমি দেখাতে পারবো। এবং আমার বোনের মেসেজে, আমার বোনের পোস্টের কমেন্টে, আমার বাবার পোস্টের কমেন্টে, আমার মার পোস্টের কমেন্ট, আমার মাকে মেসেজেস, এবং আমার আইডি থেকে খুঁজে খুঁজে যারা আমার ক্লোজ এদের সবাইকে টার্গেট করে করে সবাইকে এই ধরনের আজে বাজে নোংরা কথা তারা লিখছে। ইভেন তারা, আচ্ছা আমার একটা কথা ভাইয়া, ধরেন যদি আমি দোষীও হই, তাহলে দোষীটা তো আমি, আমার ফ্যামিলি তো না। কারো কি অধিকার আছে আমার ফ্যামিলিকে হ্যারাস করার? যদি তারা আমার ফ্যামিলিকে হ্যারাস করে, তাহলে তারাও এক ধরনের ক্রিমিনালেই পরিণত হবে। আমার বোনের বাচ্চার সাথে ছবি নিয়ে তারা ভাইরাল করে দিছে যে এটা নাকি আমার বাচ্চা, আমার নাকি 4টা বিয়ে, যার সাথে ধরেন আমার দুলাভাই হোক, মামা হোক, চাচা হোক, যার সাথে ছবি পাচ্ছে দিয়ে দিয়ে আমার একটা করে তাদেরকে আমার হাজবেন্ড বানাই দিচ্ছে। ইজ ইট নর্মাল? দিস ইজ নট নর্মাল। একটা মানুষকে এইভাবে হ্যারাস করার রাইট কারো নাই। দেশে আইন আছে, আইন বিচার করবে। তুমি একটা ইনফ্লুয়েন্সার বা অথবা তুমি একটা ব্র্যান্ড প্রমোটার, তুমি হ্যারাস করতে পারো না, তুমি হ্যারাস করতে পারো না। তুমি বাকি তোমার কাজ তুমি অবশ্যই ভালো করে করবা, কিন্তু তুমি হ্যারাস করতে পারো না। তো আমরা অনেকবার শুনেছি আপনার 4টা বিয়ে ছিল এবং আপনার সন্তান ছিল। এই ব্যাপারটা আজকে বোধহয় একটু ক্লিয়ার করা উচিত যে কয়টা আসলে বিয়ে ছিল। একটাই ছিল, যেটা কখনোই হিডেন ছিল না। সোশ্যাল মিডিয়াতে যখন আমার বিয়ের ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠানের ভিডিও, ছবি, হ্যাঁ, এগুলো সব কিছুই সোশ্যাল মিডিয়াতে সব সময়ই ছিল। আমার যে এক্স হাজবেন্ড, তার আগে থেকেই 2জন সন্তান ছিলেন, এখনো আছে। ওরা ওরা আমাকে মাম্পি বলে সম্বোধন করতেন, এখনো তারা আমাকে মাম্পি বলেই ডাকে। বাচ্চাদের সাথে আমার স্পেশালি ওর যে মেয়ে, ওর মেয়ের সাথে আমার এখনো কম বেশি যোগাযোগ হয়, কথাবার্তা হয় ওকেশনালি বা নর্মালি যে কোনো সময় মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া হয়, কথা হয়। আমার একটাই বিয়ে ছিল, ডিভোর্স আমার যখন হয়ে যায় সেটাও আমি খুব ওপেনলি আমি ডিক্লেয়ার করেছিলাম যে আই এম ডিভোর্সড। তো ওপেনলি ডিক্লেয়ার করার পর 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, মানে যখন সময় পার হয়ে যায়, তখন আমি প্রত্যেক বছর সবাইকে একবার করে রিমাইন্ডার দিয়ে পোস্ট দিব না যে ভাই আমি ডিভোর্সি, ভাই আমি ডিভোর্সি, তাই না? সো লাস্ট কিছু টাইম এই ডিভোর্স নিয়ে কখনো কথা হয় নাই, কেউ আমাকে প্রশ্ন করে নাই, কোনো জার্নালিস্ট আমাকে কোনোদিন কোনো ইন্টারভিউ আমাকে আমার প্রিভিয়াস ম্যারেজ বা ডিভোর্স নিয়ে কোয়েশ্চেন করেন, আমি বলি নাই। তার মানে এটা না যে আমি এটা লুকায় রাখছি। তো আমার একটা বিয়ে ছিল ভাই, ওয়ার্ক করলো না কেন এটা তো আসলে খুবই পার্সোনাল ম্যাটার। জিনিসটা হচ্ছে যে আমাদের এখন কথা বললে তো আসলে এখানে তো 2টা পক্ষ, সহজ ভাষায় বলবো যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হচ্ছিল। আমার জীবনের লক্ষ্য একরকম, ওর চা পাওয়া একরকম, দুজনের চা পাওয়া মিল হচ্ছিল না, যে কারণে আমরা আলাদা হওয়ার ডিসিশন নেই, আলাদা হয়ে যাই, সিম্পল। আমার কাছে একটা ফটোগ্রাফস আছে, ইনি কি আপনার হাজবেন্ড ছিলেন? না, হি ইজ মাই এক্স বয়ফ্রেন্ড। তার সাথে আমার সম্পর্ক ছিল 2015 সালে। ওকে, এবার একটু আরেকটু বিষয়, আপনার পার্সোনাল প্রশ্নই বারবার চলে আসে, কারণ এখানে আসলে পার্সোনাল বা পার্সোনালের বাইরে কিছু নেই। আলভির সঙ্গে আপনার বিয়ে হয়েছে, আপনি যে ফ্ল্যাটে থাকতেন সেটার ভাড়াটাও কিছুটা আলভি আপনাকে দিত, এবং আপনাকে প্রচুর পরিমাণে গিফটস, যেগুলো ইকরাকে একসময় হয়তো দিত, তারপরে আস্তে আস্তে করে ধীরে ধীরে ইকরাকে গিফটস দেওয়া বন্ধ হয়ে গেছে, যেই কারণে ইকরা ডিপ্রেশনে পড়ে যায়। প্রায়োরিটিটা হচ্ছে আপনাকে দেওয়া শুরু করলো, যে কারণে ইকরা ডিপ্রেশনে পড়ে যায়। এবং ইকরা জেনেছে যে আপনার সঙ্গে তার বিয়ে হয়েছে। এগুলো সব লোকের মুখে ছড়ানো কথাবার্তা, যেগুলো আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে জিজ্ঞেস করছি যে আসলে কি সত্যি কিনা, যে আলভির সঙ্গে আপনার বিয়ে হয়েছে কিনা, বা আলভির সঙ্গে অনেকেই বলছেন যে কাবিনও আছে নাকি আপনাদের, কাবিন তাদের কাছে প্রুফ আছে যে আপনাদের বিয়ে হয়েছে, এবং এই যে খরচ
খরচ খরচার যে বিষয় বা গিফটসের বিষয় বা আপনার ড্রেস থেকে শুরু করে অর্নামেন্টস পর্যন্ত প্রত্যেকটা জিনিসই আলভির হস্তক্ষেপ আছে। সেই আপনাকে কখনো গিফট করে, কখনো হয়তো আপনি কেনেন। এভাবেই আপনাদের চলছে একটা মানে হিডেন একটা বৈবাহিক সম্পর্ক। এইটাও কি সত্যি কিনা? আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, কাবিনের কাগজ যদি অ্যাকচুয়ালি প্রপার ভাবে প্রশাসন থেকে, ফালতু ওই ফেসবুকে অমুক পেজ তমক পেজ একটা কাবিন বানায় দিল সেটা না, প্রশাসন থেকে যদি বের করে সামনে আনতে পারে যে আলভিয়ার আমার কোনো কাবিন নামা আছে, তখন আপনারা যা ইচ্ছে করুন। এরকম কথা হয়েছে যে আমি নাকি অন্তঃসত্ত্বা, আমি প্রেগনেন্ট নাকি আমি, সেটার তো মেডিকেলি প্রুফ করার অপশন আছে নাকি? আছে তো। যদি মেডিকেলি প্রুফ করতে না পারেন তখন কি হবে? এই যে আমার নামে যে এত বড় একটা অ্যালিগেশন দেয়া হলো যে আমি বিয়ে করেছি, আমি প্রেগনেন্ট, এটা শুনে ইকরা মরে গেছে, এটা যে এত বড় একটা অ্যালিগেশন যে আমাকে দেয়া হলো, এটা যদি আপনারা প্রুফ করতে না পারেন তাহলে আমার যে ড্যামেজ করেছেন, আমার যে ক্ষতিটা করেছেন মানসিক